হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করব যেখানে একটা বাড়ি বানানোকে কেন্দ্র করে 15 বছর আগের কলেজ লাইফের না হওয়া একটা প্রেম নতুন করে শুরু হয়। ছেলে মেয়ে দুইজনই দুইজনকে প্রথম থেকে অনেক ভালোবাসতো, কিন্তু কেউ কখনো কাউকে বলে উঠতে পারে না। আর এই 15 বছরে তাদের জীবনে ঘটে গিয়েছে অনেক পরিবর্তন। এখন দেখার বিষয় হলো, এত বছর পর হলেও কি তাদের ভালোবাসাটা আদৌ পূর্ণতা পাবে? গল্পের শুরুতেই আমরা সুইয়ং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে আজকে তার পুরন বাড়িতে এসেছে। এটাকে ভেঙে সে নতুন করে আবার বানাতে চায়। অন্যদিকে আমরা সুমিনকে দেখতে পাই, সেই হলো আমাদের আজকের গল্পের হিরো। সুমিন পেশায় একজন আর্কিটেক্ট। তখন সুমিনের অফিসের একজন তার কাছে এসে বলে যে তোমার একজন পুরাতন ফ্রেন্ড দেখা করতে এসেছে। আর তখন আমরা দেখতে পাই ইয়ং এসেছে মিনের সঙ্গে দেখা করতে। সে মিনকে বলে যে অনেক বছর পর দেখা হলো, তুমি কেমন আছো সেটা আগে বলো। তবে মিন তো ইয়ংকে চিনতেই পারে না। সে উল্টো বলে যে তুমি কে? তখন ইয়ং বলে যে তুমি ভুলে গিয়েছো, কলেজের প্রথম দিন আমরা একসঙ্গে ক্লাস করেছিলাম। এরপরে তো অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, গান তৈরি করেছি, একসাথে আর্কিটেকচার প্রজেক্টের কাজও করেছি। তখনই মিনের পুরাতন কথা মনে পড়ে যায়, আর সে ইয়ংকে বলে যে সরি, অ্যাকচুয়ালি আমার মনে ছিল না, মাঝখানে এতগুলো বছর পার হয়ে গিয়েছে, এই জন্যই বোধহয় মনে ছিল না। এরপর তাদের কথার মাঝে আমরা জানতে পারি যে ইয়ং এর অলরেডি 3 বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। এরপর ইয়ং মিনকে বলে যে ছোটবেলায় আমি যেখানে থাকতাম, মানে আমার বাবার বাড়ি, ওটাকে আমি নতুন করে আবার বানাতে চাই, এই জন্যই তোমাদের অফিসে এসেছি। তখন মিন বলে যে আসলে আমি কখনো কারো বাড়ি বানাইনি, আমি আর্কিটেকচার অফিসে অন্য একটা ডিপার্টমেন্টে কাজ করি। কিন্তু ইয়ং তো তার কথা বিশ্বাস করে না। তখন মিন বলে যে তুমি জানলে অবাক হবে, আমি এখানকার সামান্য একজন কর্মচারী, তাই আমার কোনোভাবেই মনে হয় না যে আমার কোম্পানি আমাকে কোনো বাড়ি বানানোর জন্য অ্যালাউ করবে। এরপরে দেখা যায় ওখানে তাদের বস চলে আসে, আর সে মিনকে অবাক করে দিয়ে বলে যে কোনো সমস্যা নেই, আমার ভরসা আছে তোমার উপর, তুমি ভালো বাড়ি ডিজাইন করে সেটা বানাতে পারবে। এটা শুনেই তো মিন অনেক খুশি হয়ে যায়। এরপর সে ইয়ংকে জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে ওই গ্রামে বাড়ি বানাতে যাচ্ছ কেন? এতে তোমার লাভ কি? আর ওখানে তো কেউ থাকেও না। এরপরে আবার মিন ইয়ংকে অনেক পার্সোনাল কোয়েশ্চেনও করতে শুরু করে, তাই ইয়ং তো এবার ওখান থেকে রেগে উঠে চলে যায়। আসলে মিন ওই গ্রামে গিয়ে এই বাড়ির কাজ করতে মোটেও ইন্টারেস্টেড ছিল না, এই জন্য সে ইয়ংকে কোনো মতে বুঝে শুনে এই কাজটা বন্ধ করাতে চাচ্ছিল। তো এরপর ইয়ং যখন সেখান থেকে রাগ করে গাড়িতে উঠতে যায়, তখন মিন এসে আবার তাকে বলে যে তুমি আমাকে ভুল বুঝছো, আমি আসলে এত কথা জিজ্ঞেস করেছি যাতে করে তোমার টাকার সঠিক ব্যবহার হয়, আর মনের মতো একটা বাড়ি বানিয়েও দিতে পারি। আর তাছাড়া তোমাদের পছন্দ সম্পর্কে তো আমার ঠিকঠাকভাবে জেনে নিতে হবে। এর পরের দিন দেখা যায় তারা দুইজন ইয়ংদের সেই পুরনো বাড়িতে চলে গিয়েছে। তখন ইয়ং বলে যে এই বাড়িটা আসলে আমি আমার বাবার জন্য বানাতে চাই। বর্তমানে সে অনেক অসুস্থ, হসপিটালে আছে, সে সুস্থ হলে আমি তাকে এই বাড়িতে নিয়ে আসব। আসলে তার বাবা অনেক আগে এই বাড়িটাকে অনেক সুন্দর করে বানাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে এই কাজটি আর করতে পারেনি। এর পরের দিনই মিন শাড়ির নকশাটা দেখায় আর বলে যে আমি এইভাবে প্ল্যান করেছি বাড়িটাকে করার, কিন্তু ইয়ং এর তো এই নকশাটা ভালো লাগে না। সে মিনকে বলে যে আমি আমেরিকান স্টাইলে বাড়ি বানাতে চাই। এটা শুনে মিন বলে তাহলে তো তুমি একজন আমেরিকান আর্কিটেক্টই হায়ার করতে পারো, আমাদের এখানে কেন এসেছো? তো এরপর ওই মিটিং শেষ করে তারা যখন একসঙ্গে বসেছিল, তখন মিন ইয়ংকে জিজ্ঞেস করে যে তুমি যাকে বিয়ে করেছো তার সঙ্গে তোমার কোথায় পরিচয় হয়েছিল? আসলে এত বছর পর দেখা হয়েছে, তো এই জন্যই মিন ইয়ং এর কাছ থেকে এই সবটা জেনে নিতে চাচ্ছিল। তখন গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে 15 বছর আগে তাদের কলেজ লাইফে। প্রথম দিন ইয়ং যখন কলেজে আসে তার অনেক লেট হয়ে যায়, এই জন্যই সে লুকিয়ে লুকিয়ে ক্লাসে ঢোকে, আর এটা আবার তখন মিন দেখে ফেলে। এটা ছিল তাদের প্রথম দেখা। এরপর ক্লাস টিচার তাদেরকে বলে যে যেহেতু এটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, তাই তোমরা এখন যেখানে আছো এখানকার প্রত্যেকটা বাড়িঘর ভালো করে দেখবে আর ছবি তুলে রাখবে, যাতে আমি ক্লাসে যা পড়াই সেটা তোমরা রিলেট করতে পারো। আর রিয়েল লাইফের এইসব বাড়িঘরের ডিজাইন দেখলে তোমাদের আর্কিটেক্ট হতেও বেশ সুবিধা হবে।
ক্লাস শেষ হয়ে যাবার পর মিন যখন তার বন্ধুদের সঙ্গে যাচ্ছিল তখন ইয়ং সেখানে এসে মিনের এক বন্ধুর সঙ্গে কথা বলে। এই ছেলেটার সাথে ইয়ং আগে থেকেই পরিচিত ছিল। তার কাছ থেকে এরপর মিন জানতে পারে যে ইয়ং আসলে আগে মিউজিকে পড়তো, আজকে সে আর্কিটেকচারে জয়েন করেছে। মানে মিউজিক হলো তার মেজর আর আর্কিটেকচার হলো এক্সট্রা কোর্স। এরপরে তারা সবাই বাসে করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন মিন দেখতে পায় যে ইয়ং তার সামনের সিটেই বসা। এটা দেখেই তো মিন খুব অবাক হয়ে যায়। সে ভাবে এই মেয়েটা আবার আমার সঙ্গে কোথায় যাচ্ছে। বাস থেকে নামার পর মিনের তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু সে এখন আর কলেজে আসে না, কারণ 12-এর পরীক্ষায় সে ডাব্বা মেরেছে। তার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে সে বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে দেখা যায় মিন সেখানকার সব বিল্ডিং এর ছবি তুলছে, মানে যেমনটা তাদের ক্লাস টিচার বলেছিল। ঠিক ওই সময় আবার ইয়ং সেখানে চলে আসে, কিন্তু মিন তাকে দেখেও না দেখার ভান করে। মানে সে চাচ্ছিল ইয়ং তার সঙ্গে আগে এসে কথা বলুক, আর সঙ্গে সঙ্গে সেটাই ঘটে। ইয়ং মিনকে ডেকে জিজ্ঞেস করে যে তুমি তো আর্কিটেকচারের স্টুডেন্ট তাই না? আমি নতুন তোমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছি, চলো আমরা একসাথে এই কাজগুলো কমপ্লিট করি। আর এরপর দেখা যায় তারা দুইজন সত্যি সত্যি একসঙ্গে ঘুরে ঘুরে ছবি তুলতে থাকে। এরপর তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে ইয়ংরা সবে মাত্র এই শহরে শিফট হয়েছে। মিন তখন বলে যে সামনেই আমার বাড়ি, তুমি এসো আমার সাথে। মিনদের বাসায় গিয়ে তো ইয়ং এর খুব ভালো লাগে। সে মিনকে বলে যে তুমি তো আর্কিটেকচারে মেজর করছো, আমাকে একটু হেল্প করতে পারবে? আসলে এটা তো আমার মেজর না, তাই আমি ঠিকঠাক ভাবে সবকিছু বুঝে উঠতে পারছি না। এদিকে মিন তো সবসময় ইয়ংকে মিস মিস বলে সম্বোধন করছিল। এটা শুনে ইয়ং এর একটু রাগ হয়। সে মিনকে বলে যে তুমি আর আমি প্রায় সেম এজেরই, প্লিজ আমাকে এইভাবে ডেকো না। এর পরের দিন তারা যখন আবার অ্যাসাইনমেন্টের কাজে বের হয় তখন ইয়ং মিনকে বলে যে আমাদের বাড়ি আসলে গ্রামে, আমি পড়াশোনার জন্য এই শহরে এসেছি। মা মারা যাবার পর থেকে আমি আর বাবা ওখানেই থাকতাম। অন্যদিকে মিন বলে যে আমার তো বাবা নেই, মায়ের সঙ্গে আমি এখানেই থাকি। এইভাবে কথা বলতে বলতে তাদের দুজনের মাঝখানে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল বন্ধুত্বের থেকে সম্পর্কটা একটু বেশি দূর গড়িয়েছে। এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে। তখন ইয়ং মিনকে বলে যে তোমার ডিজাইন আমার খুব একটা পছন্দ হয়নি, তাই অন্য কিছু একটা ট্রাই করো, কিন্তু সেটা খুবই দ্রুত। মিন তো 1 মাস ধরে ডিজাইনটা নিয়েই কাজ করছে। এরপর আবার ইয়ং বলে যে আসলে আমি বাড়িটাকে ভাঙবো না, তুমি ওই বাড়িটাকেই মডিফাই করে নতুন একটা কিছু বানিয়ে দেবে। আমি এখন চলে যাচ্ছি, তবে আজকে সন্ধ্যায় তুমি আমার সঙ্গে দেখা করবে। এরপর দেখা যায় ইয়ং সেখান থেকে বেরিয়ে মিনের জন্য একটা সুন্দর টাই কেনে আর সন্ধ্যার সময় একটা রেস্টুরেন্টে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু মিন সেখানে একা আসে না, তার সঙ্গে এক কলিগকেও নিয়ে আসে। এটা দেখে ইয়ং এর আবার একটু খারাপ লাগে। তবে গল্প করতে করতে জানা যায় যে মিন এখনো সিঙ্গেল, আজ পর্যন্ত তার একটা গার্লফ্রেন্ড হয়নি। তখনই মিনের কাছে একটা কল আসে আর সে ওটা রিসিভ করতে একটু বাইরে যায়। এই সুযোগে ইয়ং মিনের ওই কলিগকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? সে বলে যে বয়ফ্রেন্ড নেই, তবে আমার তো খুব শীঘ্রই বিয়ে ঠিক হয়েছে, তাই ফিয়ন্সে আছে। বিয়ের পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ ইউএসএ মুভ করব। কেন তুমি জানো না আমার বিয়ে তো মিনের সঙ্গে ঠিক হয়েছে, মানে তোমার বন্ধুই তো আমার ফিয়ন্সে। এটা শুনেই তো ইয়ং যেন পুরো আকাশ থেকে পড়ে। তখন আবার ওই মেয়েটা বলে যে আমি কিন্তু এই কথা এখনো কাউকে বলিনি, তুমি মিনের অনেক পুরনো বন্ধু বলে তোমার সঙ্গে শেয়ার করলাম। এরপর ওই মেয়েটা আরো বলে যে অবশ্য ও আমাকে বলেছিল কলেজে থাকাকালীন সময়ে সে নাকি একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু ওই মেয়েটি যে কে সে ব্যাপারে আমাকে এখনো কিচ্ছু বলেনি। আচ্ছা তুমি তো ওর বন্ধু, ওই মেয়েটিকে কি তুমি চেনো? ও কি তার সঙ্গে ভুল কিছু করেছিল যার জন্য ওই মেয়েটা তাকে ছেড়ে গিয়েছিল? তখন ইয়ং বলে যে আরে না, ওরকম কিছুই হয়নি, তুমি অনেক ভালো একটা ছেলেকে পছন্দ করেছো। এটা বলেই সে ওই মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে সোজা তার বাবার কাছে হসপিটালে চলে আসে। আর যে টাইটা সে মিনের জন্য কিনেছিল ওটা তার বাবাকে গিফট করে দেয়। এরপরে গল্প চলে যায় আবারও অতীতে। মিন তার এক বন্ধুর বাসায় গিয়েছে। তারা সবাই যখন একসঙ্গে খাচ্ছিল তখন তাদের কাছ
থেকে জানার চেষ্টা করে যে ইয়ং এর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। তার বন্ধুরা এই ব্যাপারে কিচ্ছু জানে না। তাই এর পরের দিন যখন মিনের সঙ্গে ইয়ং এর দেখা হয় তখন কথায় কথায় জানার চেষ্টা করে যে তার কোনো বিএফ আছে কিনা। এটা শুনে ইয়ং বলে যে আমার কোনো বিএফ নেই, তবে এই বাড়ির মালিকের ছেলে শুকে আমার অনেক ভালো লাগে, কিন্তু এই কথা কিন্তু আমি এখনো তাকে বলিনি। তুমি জানো আমি কিন্তু শুধুমাত্র শুয়ের জন্য তোমাদের আর্কিটেকচার ক্লাসে জয়েন করেছি। এরপর সন্ধ্যায় যখন মিন তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করে তখন সে তাকে বলে যে আমার একটা বন্ধু আছে, সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু সমস্যা হলো তারা দুজন আবার অনেক ভালো বন্ধু। তাদের মধ্যে কি ভালোবাসা হতে পারে? আর যদি ছেলেটা মেয়েটাকে ভালোবাসার কথা প্রকাশ করে তাহলে কি সে ফ্রেন্ডশিপ ভেঙে দেবে? মিনের বন্ধু তখন বুঝে ফেলে যে সে নিজের কথাই বলছে, তাই সরাসরি মেয়েটার নাম জিজ্ঞেস করে। এরপর মিনকে বলে যে এত হেজিটেট ফিল করিস না, ডিরেক্ট গিয়ে বলে দে তুই ওকে ভালোবাসিস। এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে, যেখানে মিন আর ইয়ং মিলে তাদের এই কনস্ট্রাকশনের কাজ দেখছে। কাজের ফাঁকে ইয়ং মিনকে বলে যে সেদিন রেস্টুরেন্টে তোমার হবু স্ত্রী আমাকে বলল তুমি নাকি তাকে বলেছ কলেজে একটা মেয়েকে পছন্দ করতে, ওই মেয়েটা কোনোভাবে আমি নই তো? মিন তখন বলে যে আরে না, তুমি কেন হবে, আমি আর তুমি তো বেশ ভালো বন্ধু ছিলাম। এরপর তারা দুজন যখন ওখান থেকে বাসায় যাচ্ছিল তখন মিনের মা কল করে। সে বাসায় ফিরবে কখন এটা জিজ্ঞেস করে। কথা বলা শেষ হয়ে গেলে ইয়ং মিনকে জিজ্ঞেস করে যে বিয়ের পর তো তুমি আমেরিকা চলে যাবে, তাহলে তোমার মা এখানে একা একা কিভাবে থাকবে? তখন মিন বলে যে আমার মায়ের এখানে একটা বাড়ি আছে, তিনি ওই বাড়ি ছেড়ে কখনো কোথাও যেতে চান না। আমি তো তাকে বলেছি বাড়িটা বিক্রি করে আমাদের সঙ্গে চলো, তবে সে কোনো মতেই রাজি হয় না। মিনের এই কথাটা ইয়ং এর একটুও পছন্দ হয় না, কেমন জানি একটা গা ছাড়া ভাব আর কি। এটা নিয়ে তাদের দুজনের মাঝখানে আবার একটু কথা কাটাকাটিও হয়। তখন ইয়ং যখন এখান থেকে রাগ করে চলে যেতে লাগে তখন মিন তাকে আটকে বলে যে দেখো তুমি অনেক ধনী, একা থাকো, তোমার জীবনে টাকা পয়সার কোনো অভাব নেই, তাই আমাকে কোনো অ্যাডভাইস দিতে এসো না। লাইফে প্রতিষ্ঠিত হতে গেলে অনেক টাকার দরকার। আমার মাকে তো আমি বুঝিয়েছি, সে কোনো কথাই শোনে না। এখন মায়ের কথা রাখতে গেলে আমার আর ক্যারিয়ার গড়া হবে না। তোমার মতো এত বিন্দাস লাইফ আমার নেই, তাই তুমি আমার দুঃখ বুঝতে পারবে না। ইয়ং তখন তার ব্যবহারের জন্য সরি বলে আর তারা চলে যায় একসঙ্গে ডিনার করতে। এরপরে সে মিনকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি একা থাকি? মিন বলে যে তোমার ঘরে ডিজাইন করার সময় তো আমরা অনেকটা সময় একসঙ্গে থেকেছি, কিন্তু তুমি একবারও তোমার হাজবেন্ডের কোনো কথা বলনি। তখন ইয়ং বলে যে আসলে আমাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু এই কথা আমি কখনোই কাউকে বলিনি। এটা বলেই সে মিনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর মিনকে বলে যে আমার সুন্দর গোছানো একটা লাইফ কি থেকে কি হয়ে গেল, আমি এগুলো কারোর সঙ্গে শেয়ার করতেও পারি না। এরপরে গল্প চলে আসে আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা ইয়ং আর মিনকে একটা রেল স্টেশনের পাশে দেখতে পাই। তখন ইয়ং বলে যে তুমি জানো আজকে আমার জন্মদিন। এটা শুনে মিন বলে যে তাহলে তো তোমার আজকে ফ্রেন্ডদের নিয়ে পার্টি করা উচিত। এটা শুনে ইয়ং বলে যে তাহলে চলো আমরা দুজন একসঙ্গে পার্টি করি। মানে ইয়ং আসলে এখানে তার সঙ্গী হিসেবে মিনকে চাচ্ছিল। এরপর তারা দুইজন যখন একটা জায়গায় বসে কফি খেতে খেতে গল্প করছিল তখন ইয়ং মিনকে বলে যে জানো আমি একটা রেডিও স্টেশনের আরজে হতে চাই আর অনেক টাকা জমিয়ে যে শহরে আমাদের স্কুল ওখানে একটা বাড়ি বানাতে চাই। এরপরে সে একটা কাগজে সুন্দর একটা বাড়ির ছবি আঁকে আর মিনকে বলে যে তুমি আর্কিটেক্ট হওয়ার পরে আমাকে ঠিক এরকম একটা বাড়ি বানিয়ে দিও। এরপর তো মিন তার বেস্ট ফ্রেন্ডকে গিয়ে বলে যে জানিস বন্ধু আজকে আমার দিনটা খুব ভালো কেটেছে, এমনকি ও আজকে আমার হাত ধরেছে। তার বন্ধু বলে যে এটা কি এমন মহৎ কাজ করেছিস, তুই কি এখনো ওকে প্রপোজ করতে পেরেছিস? তখন মিন বলে না, ওটা এখনো করে উঠতে পারিনি। পরের দিন ছুটির পর দেখা যায় মিন ইয়ং এর জন্য তার মিউজিক ক্লাসের বাইরে অপেক্ষা করছে, কিন্তু দেখা যায় যে ইয়ং যখন বের হয় তার সঙ্গে তখন শুও বের হয়, মানে ইয়ং যাকে মনে মনে খুব পছন্দ করে। এরপর তারা তিনজন শুয়ের গাড়িতে করে তার বাড়িতে যাচ্ছিল। গাড়িতে উঠেই তো মিন একটু ঘুমানোর ভান করে। তখন দেখা যায় ইয়ং শুকে বলে যে আসলে আমি কলেজের কাছাকাছি একটা জায়গায় বাড়ি ভাড়া করতে যাচ্ছি, এখন তোমাদের বাড়ি থেকে চলে যাওয়ার আগে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে এই ব্যাপারে তোমার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। এদিকে তাদের সব কথা শুনে তো মিনের একটুও ভালো লাগে না।
তাই সে গাড়ি থেকে তখনই নেমে যায় আর সোজা ওখান থেকে বাড়িতে ফিরে আসে। বাসায় ঢুকেই তো তার প্রচন্ড রাগ লাগছিল, সে নিজের কাপড় পর্যন্ত ছুঁড়ে ছুঁড়ে মারছিল। এটা দেখে যখন তার মা তার পাশে এসে বসে তখন মিন বলে যে আমরা কি আমাদের কলেজের আশেপাশের কোনো জায়গায় বাসা ভাড়া করতে পারি, ওই জায়গাটা থাকার জন্য খুবই ভালো। তখন তার মা বলে ওই জায়গায় থাকার মতো আমাদের কাছে টাকা নেই, তুমি তো এটা জানো, আর যদি এতই ওখানে থাকার শখ হয় তাহলে নিজে টাকা ইনকাম করে থাকো। এ কথা শুনে তো মিন রাগের মাথায় বাড়ির দরজা ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে। এর পরের দিন আমরা দেখতে পাই মিন ইয়ং এর সঙ্গে তার বাসাটা শিফট করতে অনেক হেল্প করছে। কাজ শেষ হয়ে যাবার পর ইয়ং যখন মিনকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে আসে তখন মিন তাকে জিজ্ঞেস করে যে এবার প্রথম বরফ পড়লে তুমি কি করবে, তুমি কি ওই দিন আমার সঙ্গে দেখা করবে? তখন ইয়ং বলে যে হ্যাঁ অবশ্যই করা যায়, তাহলে চলো ওই দিন আমরা আমাদের নতুন অ্যাপার্টমেন্টে সময় কাটাবো। এ কথা শুনেই তো মিন প্রচন্ড খুশি হয়ে যায় আর বাসায় এসে ডান্স করতে শুরু করে। এরপরে গল্প চলে আসে আবারও বর্তমানে। ডাক্তার ইয়ংকে বলে যে তোমার বাবার শরীরের অবস্থা কিন্তু আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে, কোনো মেডিসিনই ঠিকভাবে কাজ করছে না। এটা শুনেই তো ইয়ং এর মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর দিন সকালবেলায় দেখা যায় ইয়ং আর মিন যখন আবারও কাজে বের হয় তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইয়ং তার ছোটবেলায় পিয়ানো টিচারকে দেখতে পায়। এটা দেখে তার ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। এদিকে আজকে যেহেতু ইয়ং এর বার্থডে ছিল তাই মিন তাকে একটা দোকানে স্যুপ খাওয়াতে নিয়ে যায়। তখন ইয়ং তাকে বলে যে তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে, ওই ঘরের ডিজাইনটা চেঞ্জ করে একটা পিয়ানোর মতো করতে পারবে? আসলে ডাক্তার বলেছে যে আমার বাবার হাতে বেশি সময় নেই, তাই আমি খুব দ্রুতই বাড়িটাকে তৈরি করে তাকে গিফট করতে চাই। এটা বলতে বলতে সে ওখানে কেঁদে ফেলে। মিন এই কথাটা শুনে তার বস এবং তার ফিয়ান্সি জুনকেও জানিয়ে দেয়। কিন্তু জুন তো এই ব্যাপারটাতে মোটেও খুশি হয় না, কারণ তারা এখন যে ডিজাইনটা করছিল এটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আবার যদি ডিজাইন নতুন করে শুরু করা হয় তাহলে 1 মাসের বেশি সময় লাগবে। পরের মাসে তো অলরেডি তাদের বিয়ের ডেট ফিক্সড করা। তাই জুন তখন মিনকে বলে যে তুমি ওকে সরাসরি মানা করে দাও, আমি আর এই কাজটা করতে পারবো না। তখন তাদের বস বলে যে তোমাদের এই বিষয়টা নিয়ে টেনশন করা লাগবে না, ওই কাজটা আমি কমপ্লিট করে দেব, তুমি তোমার বিয়েতে মন দাও। কিন্তু মিন তো নিজের হাতেই কাজটা করতে চাইছিল, সেই জন্য সে ওখানে কারো কথাই শোনে না, এমনকি কাজটা দ্রুত শেষ করার জন্য সে ওখানেই থেকে যায়। এরপরে ইয়ং এখানে কাজ দেখতে আসে। এই বাসার কাজ দেখে তার খুব ভালো লাগছিল, কারণ প্রায় অনেকটা কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। এরপরে সে মিনকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে আর দেখতে পায় যে মিন সেখানে শুয়ে আছে। এটা দেখে ইয়ংও তখন তার পাশে গিয়ে শুয়ে পড়ে। আর তখনই আবার গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। তাদের প্রথম সেমিস্টার শেষ হয়ে গিয়েছে, মিন আজকে ক্লাসে আসেনি। এদিকে বিকালে তাদের আজকে একটা পার্টি আছে, তাই শু এসে ইয়ংকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সঙ্গে পার্টিতে যাবে? অন্যদিকে আবারও মিনকে দেখতে পাই, যে আসলে ইয়ং এর বাড়ির পাশেই ছিল আর এখানে বসে ইয়ং এর পছন্দ মতো একটা ঘর তৈরি করছিল। এটা দিয়ে সে ইয়ংকে জানাতে চায় সে তাকে কতটা ভালোবাসে। এদিকে তাদের সেই পার্টিটা তো শুরু হয়ে গিয়েছে আর ইয়ং সেখানে আজকে শুয়ের পাল্লায় পড়ে ড্রিঙ্কস করে ফেলে, তাই তাকে বাসায় এগিয়ে দিতে সু নিজেই আসে। আর এই দৃশ্যটা আবার তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা মিন দেখতে পেয়ে যায়। মিনের তো এটা মোটেও সহ্য হয় না, তাই সে রেগে মেগে ওখান থেকে চলে আসে আর রাস্তায় এসে একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে নেয়। ট্যাক্সি ড্রাইভার তাকে সেখানে অনেক মারে। এর পরের দিন মিন সোজা চলে আসে তার বেস্ট ফ্রেন্ডের কাছে। তার ফ্রেন্ড তাকে অনেক বোঝাচ্ছিল যে সবকিছু বাদ দে, তোকে তো আমি আগেই বলেছি, কিন্তু মিন তো বোকার মতো তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল। পরের দিন সকালবেলায় তো ইয়ং যখন বাইরে বের হয় তখন সে মিনের তৈরি করা সেই ছোট্ট ঘরের ডায়াগ্রামটা ওখানে দেখতে পায়। ইয়ং তখন বুঝতে পারে এই কাজটা নিশ্চয়ই মিন তার জন্য করেছে। এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে আর দেখা যায় ইয়ং এসে বাড়ির কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর তারা দুজন মিলে আবারও নতুন বাড়িটাকে গুছিয়ে নেয়। ইয়ং তখন মিনকে ধন্যবাদ জানিয়ে বলে আমার এই ঘরের কাজ খুব পছন্দ হয়েছে, মনে আছে কলেজে থাকাকালীন তুমি আমাকে একবার বলেছিলে আমাকে ঠিক এরকম একটা সুন্দর ঘর বানিয়ে দেবে, আজকে তুমি আমাকে সেটা বানিয়ে দিলে। এখন একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে পছন্দ করতে? এটা শুনে মিন আজকে তার মনের কথা স্বীকার করে নেয়। এটা বলেই সে ওখান থেকে চলে যায়।
তবে যাওয়ার সময় সে গেটের কাছে কিছু জিনিসপত্র দেখতে পায়। মিন যখন ওগুলো নিয়ে সামনে এগোতে লাগে তখনই সে ওখানে ওই ঘরের ডিজাইনটা দেখতে পায়, যেটা সে স্পেশালি 15 বছর আগে বানিয়েছিল। এটা দেখেই তো এবার সে ইয়ংকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো তো তুমি কেন আমার কাছে এসেছিলে? বাড়ি বানানোর জন্য এই ডিজাইনটা অন্য আর্কিটেক্টরা করতে পারতো। তখন ইয়ং বলে যে আমি শুধু তোমাকে দেখতে গিয়েছিলাম, তুমি কেমন আছো আর তোমার জীবন কেমন চলছে। তখন মিন রেগে গিয়ে বলে যে তাহলে এখনো কেন তুমি পুরনো মডেলটা তোমার কাছে রেখে দিয়েছো? তখন ইয়ং বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করতাম, কিন্তু তুমি সেটা কখনো বুঝতে পারোনি। এরপরেই গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই ক্লাসের বাইরে ইয়ং মিনের জন্য অপেক্ষা করছিল। তখন মিন আসতেই ইয়ং বলে যে তুমি আমার একটা মেসেজেরও রিপ্লাই কেন দিচ্ছ না? তখন মিন কোনো উত্তর না দিয়ে ইয়ং তাকে যে সিডি প্লেয়ারগুলো দিয়েছিল এগুলো ফেরত দিয়ে বলেছে প্লিজ আজকের পর থেকে তুমি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করো না। ইয়ং তখন বলে যে কিন্তু কেন? তখন মিন তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। গল্প আবারও প্রেজেন্টে আসলে আমরা দেখতে পাই মিন জুনের সঙ্গে একটা দোকানে তাদের বিয়ের পোশাকে ট্রায়াল দিচ্ছিল, কিন্তু মিনকে দেখে বোঝাই যাচ্ছে সে মোটেও হ্যাপি না। 15 বছর পর আবার তার সেই পুরনো প্রেম এসে নাড়িয়ে দিয়েছে। মিন এরপর সোজা তার মায়ের কাছে চলে যায় আর বলে যে আমি আমেরিকাতে যেতে চাই না মা, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। এটা শুনে তার মা বলে যে বাচ্চাদের মতো কথা বলছো কেন? তোমার জন্য অলরেডি আমি একটা দোকান বিক্রি করে টাকা গুছিয়ে রেখেছি, এটা নিয়ে তুমি চলে যাও। তখন মিন বলে যে এই টাকা আমি নিতে পারবো না, তুমি বরং এই টাকাটা দিয়ে একটা ভালো অ্যাপার্টমেন্ট কিনে সুখে থাকো। এই বাড়িতে এত কষ্ট করে কেন থাকছো তুমি? এটা শুনে তার মা বলে যে আমি গত 30 বছর ধরেই এই বাড়ির প্রতি আমার একটা মায়া জন্মে গিয়েছে, যেটা অন্য কোথাও পসিবল নয়। আমি এখানে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তুমি আমার চিন্তা বাদ দাও, নিজের হবু স্ত্রীকে নিয়ে চিন্তা করো। এরপরে মিন একটু মন খারাপ করে যখন বাড়ির বাইরে বসে থাকে তখন সেই ভাঙা দরজাটা দেখে একটু কষ্ট পায় আর সে তাকে ঠিক করার চেষ্টা করে। মানে আগে সে দরজাটা ভেঙেছিল এই বাড়িতে থাকবে না বলে, আর এখন সে এখানেই থাকতে যাচ্ছে। এরপর গল্প চলে যায় আবার অতীতে। আমরা দেখতে পাই প্রথম দিন স্নো পড়ছিল। ওই দিন ইয়ং এর যে জায়গাটা তাদের দেখা করার কথা ছিল ওখানে চলে আসে, কিন্তু মিন আসে না। তাই ইয়ং সেখানে তার ওই সিডি ক্যাসেটটা রেখে মন খারাপ করে চলে আসে। এরপর দেখা যায় বর্তমান সময়ে মিন তার হবু ওয়াইফকে নিয়ে প্লেনের মধ্যে আছে, আর এদিকে তো ইয়ং তার বাসায় বসে পিয়ানো বাজানো শিখছে। আর ঠিক সময়ে তার কাছে একটা পার্সেল আসে, যেটা ওই সিডি রেকর্ডারটা ছিল। মানে ওই দিন ইয়ং চলে যাবার পর যত্ন করে রেখে দিয়েছিল, তবে আজকে চলে যাওয়ার সময় সে এগুলো ইয়ং এর কাছে পাঠিয়ে দিয়েছে। তার মানে আজ থেকে হয়তোবা তাদের মাঝে আর কিছুই নেই। আর 5টি মুভির গল্পের মতো এখানে হয়তোবা একটা ভালো হ্যাপি এন্ডিং হয় না, কিন্তু আজকের গল্পটা থেকে কিন্তু একটা বিষয় সম্পূর্ণ ক্লিয়ার। যদি তোমরা কখনো কাউকে ভালোবাসো তাহলে সঙ্গে সঙ্গে বলে দিও, আর না হলে কিন্তু পরে এরকম মিন আর ইয়ং এর মতোই পস্তাতে হবে।